স্বাগতম ক্যাচ বাংলাদেশের নিয়মিত আয়োজন ক্যাচ টকে। এখন থেকে নিয়মিতভাবে আমাদের ফেসবুক লাইভ প্রোগ্রামটি চলবে আর আপনাদের সাথে আমি রয়েছি আপনাদের হোস্ট রাকিবুল ইকবাল দিসান। আর আজকে আমাদের প্রথম এপিসোড এবং প্রথম এপিসোডে সবার কাঙ্ক্ষিত একজন মানুষকে আমরা নিয়ে আসছি আমাদের আজকের শোতে। সে হচ্ছে সবার প্রিয় কিটো ভাই। ওয়েলকাম কিটো। তোমার ভালো নাম তো হচ্ছে মাশরুরি না, তো আমরা কি তোমাকে মাশরুরি নামে বলে ডাকবো নাকি কিটো বলে সম্বোধন করবো? আমার মনে হইতেছে কি ভাই একটু খারাপ শেয়ার দিলে নিলে পাবলিক ধরে ভিডিও করবে যে ভাই কালকে আর নাই ঝড়ে উড়াই লই গেছে, আজকে আন পর্যন্ত ভিডিও দেখিনি, কি সমস্যা? যাই হোক, তো যেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে ইয়েস, আপনি আমাকে ইনানো ডাকতে পারেন, কিটো ডাকতে পারেন, এনি কাইন্ড অফ থিং ইউ উইশ, বাট আই প্রেফার কিটো। অডিয়েন্স প্রেফার্ড এবং তোমার প্রেফারেশন। সো কিটো, ওয়েলকাম ইউ আমাদের শো ক্যাচ টকে। আর দর্শকের আগে একটা কথা বলে রাখি, গতকালকে আমাদের শোটি অনিবার্য কারণবশত এবং সবাই জানি যে গতকাল একটি ঝড় হয়েছিল, তো ঝড়ের কারণে আমরা আলটিমেটলি আমাদের শোটি সময় মতো করতে পারিনি এবং সেই বিলম্বিত শোটি আজকে আমরা করছি। এবং আপনাদের সবার প্রিয় কিটো আমাদের সাথে রয়েছে। ক্যাচ বাংলাদেশ যে ক্যাচ টকের আয়োজন করেছে, আজকে আমাদের যে বিষয় সেটি ঠিক করা হয়েছে সেটা হচ্ছে করোনায় কিটো কার্যক্রম। যেহেতু কিটো আজকে আমাদের মূল গেস্ট, তো কিটো আজ করোনা নিয়ে, কিটোর ভাবনা এবং করোনা সংক্রান্ত বিষয় নিয়ে কিটো যে কাজগুলো করছে এবং তার সাথে সাথে বিভিন্ন সচেতনতামূলক কাজ এবং কিটোর পরবর্তী ভাবনা সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কিটো, প্রথমেই কেমন লাগছে এই পরিস্থিতিতে? পরিস্থিতি যদি বলেন ভাই, ওই যে ইসের আমাদের যে বরিশালের এক ভাই আছে আর যে ঢাকায়, সে যেরকম বলছিল যে অনুভূতি নেই, অনুভূতা হয়ে গেছে সব, বুঝছেন? মানে বাসায় বসে বসে মেরুদণ্ড মনে করেন যে যেটা একটা সোজা ছিল ওটা ভেঙে গেছে, মানে কর্ডমট সব লড়ে গেছে। কিন্তু স্টিল সময় দিচ্ছি, নট ব্যাড অ্যাকচুয়ালি। তারপর চেষ্টা করছি সবকিছু মিলে। বাট হ্যাঁ, আজকে যেরকম 600 মানে রোগীর সংখ্যা 600 অতিক্রম করেছে, জিনিসটা একটু আমাদের জন্য অ্যালার্মিং, একটু টেন্স লাগছে, আমি অস্বীকার করব না। কিন্তু তারপর চেষ্টা করছি আর কি মানুষজনের মধ্যে নিজেকে এঙ্গেজ রেখে আর কি যতটা সম্ভব নিজেকে রিলিফ নিজে থাকা যায় এবং মানুষজনকে রাখা যায়। এই সময়টা কাটে কেমনে? কিটো কার্যক্রম সারা সময় তো চলে না। সময় কাটে কেমনে ভাই, যদি দাঁড়াইয়ে দেখাই আপনাদের, মনে করেন যে সার তো বলতে পারি না, দেখেন যে চর্বি এরকম 3টা থাক করে গেছে, চর্বির উপর মনে করেন যে মানুষ বইয়ে থাকতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, যেটা হচ্ছে যে শুরু বসে দিন কাটতেছে, অনলাইনে ক্লাস চলতেছে, ক্লাস করতেছি যখন সময় পাচ্ছি, পড়াশোনা করতেছি, আবার কখনো সুযোগ পেলে মুভি দেখতেছি। ওই যে মানুষজন বলে কি জানি মানি হেস্ট টেস্ট, এগুলো দেখার সময় পেলে দেখতেছি, সিরিজ চলতেছে করে হচ্ছে কি বেলা চাও গানটা কাটে। ওই জিনিসটা আসলে খুব টাচি, সত্যি কথা যেটা বেলা চাও। আচ্ছা তো হ্যাঁ, এগুলোই করতেছি আর কি, বাসার পাশাপাশি বাসায় আমাকে সময় দাও, এই এমন কিছুই না। অনলাইনে ক্লাস নিয়ে তুমি বেশ ফেড আপ ছিলাম, যদি বলার সুযোগ থাকে কিছু বলতে পারি ব্যাপারে। ফেড আপ ছিলাম, অনলাইন ক্লাস নিয়ে একটু ফেড আপ ছিলাম, এটা সত্যি কথা। কিন্তু আসলে চিন্তা করে দেখলাম যে যদি বলি অনেস্টলি, অনলাইন ক্লাসের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের কিন্তু আসলে আমরা জানি না আমাদের এখন আসলে কতদিন এরকম লকডাউনে থাকতে হবে, এই কোয়ারেন্টাইন আসলে কতদিন চলবে। তো অনলাইনে ক্লাসটা যেরকম একদিক থেকে বলতে গেলে নেগেটিভলি ধরা যায় যে জিনিসটা আমরা অনেক ইন্টারনেট পাচ্ছি না, সিস্টেমের প্রবলেম। তো আমরা যদি এই জিনিসগুলোর প্রবলেমগুলো সলভ করতে পারি, আমার মনে হয় যে অনলাইন ক্লাসটা খুব একটা বেশ বাজে আইডিয়াও না। কারণ আমাদের মনে হয় যে আমাদের আসলে এই নতুন যে আসলে জীবনযাত্রার একটা পরিবর্তন, এটাকে আমরা কিন্তু একটা মানে উই ক্যান টেক ইট লাইক এ নিউ নরমাল। আমরা জিনিসটা একটু স্বাভাবিকভাবে নিতে পারি, এটা নতুন ভাবে নিতে পারি। তো চেষ্টা করছি আর কি মানিয়ে নেওয়া, আর কি যতটা মানিয়ে নেওয়া যায়। আচ্ছা, দর্শকদের এক ধরনের কথা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কথা হচ্ছে ইকো হচ্ছে বলে তারা ভালো করে শুনতে পাচ্ছে না। তো মানে যারা অডিয়েন্স আছে, লাইভ যারা দেখছেন এবং শুনছেন, তাদেরকে বলবো যদি কথা ক্লিয়ার এখন বোঝা যায় তাহলে আমাদেরকে একটু জানান, তাহলে আমরা ওভাবে কথাটা ঠিকভাবে বলার চেষ্টা করি। আর নতুবা হচ্ছে আমরা যেভাবে বলছি যদি কোনো সমস্যা হয়ে থাকে। আমারটা কি ঠিক আছে কিটো ভাই? এটা কি ঠিক আছে কিনা বলেন? কিটো ভাই এটা ঠিক থাকলে সমস্যা নাই। কিটোটা ঠিক থাকলেই হইলো, কারণ হচ্ছে কিটো আপনাদেরকে গান শোনাবে, বিভিন্ন রকম বিনোদনমূলক কথাবার্তা বলবে। কিটোটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো, সেই সাথে আমারটা যেটা আমি তো কিছু বলবো আপনাদের, সব মিলিয়ে ঠিক আছে। একটু এখন কি শোনা যাইতে আছে? এখন যদি একটু বলেন, এখন কি ঠিক আছে নাকি এখনো বিদিক?
কিটো ভাইটা ঠিক আচ্ছা নেই। দেখেন আই এম ট্রাইং মাই বেস্ট, কথা দুইবার করে আসতেছে, দ্যাটস আ প্রবলেম। এখন কি সাউন্ড আগের চেয়ে ভালো? জিনিসটা হইতে আছে কি, আমি বলি ভাই, আসলে এটা একটা লাইভ প্ল্যাটফর্ম, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ক্লিয়ার করা যায়, তারপরেও হয়তোবা যাচ্ছে না। সরি ফর ইন দ্যাট কেস। নাও ইটস ওকে। সো ইয়া, আই গট এ গ্রিন সিগন্যাল যে নাও ইটস ওকে। কাউসার ভাই কমেন্ট করেছেন। ওকে, তাহলে যেহেতু আমরা হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আবার আলোচনায় ফিরে আসি। তো কিটো, শুরুতেই আর একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে এই হঠাৎ করে মাশরু নিনানের কিটো হওয়ার গল্পটা কি? ভাই ওই যে এটা বললাম যে বডি, আমার বডি নিয়ে মানুষের অনেক টেনশন, এটা আমার একটা ব্যক্তিগত সম্পদ, কিন্তু আমার সম্পদে হাত দেওয়ার অধিকার তো আমি কাউকে দেই নাই। কিন্তু সামহাউ বাসার মধ্যে কোনো এক দরবেশের কারণে কোনো একটা ডায়েট, যেটা নাম হচ্ছে কিটো ডায়েট, এবং সেই কিটো ডায়েট নিয়ে অনেক মারামারি পিটাপিটি বাসার মধ্যে। তো সেইটা নিয়ে তারা আমাকে পারলে এরকম মানে দরগেডি দে মাডি এরকম একটা অবস্থা ফাঁসি ধরছে যে তোর ভাত খাওয়া বন্ধ, তোর বডি মডি সব এটাকে একদম 3D হয়ে যাইতেছে, তোর গরু ছাগলের মতো ঘাস লতা পাতা খাই বাচ্চা থাকতে হইবে, ভাত এটা খাওয়াই যাবে না। আমি ভাই বড় হয়েছি ভাই, ভাত আলু ভর্তা এটা একটা অন্যরকম জিনিস, এটা জিহ্বায় দিলে পরে মনে হয় যে না, আমার জিহ্বার উপরে কিছু একটা পড়ছে, এটা একটা এক্সিস্ট করে, কোনো একটা খাওয়া, ওই যে লেটুস মানে পাতা এটাই মাথা তোমার যে খাবার খায়, মনে হয় খালি? ওই জায়গায় আমার খাবার মনে হয়। ঠিক আছে, আমার নাম হয়েছে মাছে ভাতে বাঙালি, তাই ভাতই খাইলাম না, তো কিসের বাঙালি? তা তো তুমি মডার্ন বাঙালি, এসব মডার্নিজমে আমি বিশ্বাস করতে পারি না। যাই হোক, তো সেখান থেকে মেইনলি আমি ওই কিটো ডায়েটের উপরে একটা ভিডিও বানিয়েছিলাম। বানানোর পরে ওখানে একজন কিটো সৈনিক আমাকে কমেন্ট করে ফেলাইছে যে ভাই, নামটা আমি ভুলে গেছি, বলছে যে ভাই আপনাকে তো আমি এত ডায়েট মায়েট মানতে পারবো না ভাই, আপনি আমাদের কিটো ভাই, এটাই হচ্ছে সর্বশেষ কথা। সেইখান থেকে বেসিক্যালি মাশরু ইরানের কিটো হওয়ার গল্প আর কি শুরু। এরপরে তো মনে করেন যে বিভিন্ন সমসাময়িক সামাজিক সমস্যা প্রেক্ষাপট নিয়ে আর কি কিটো ভাই আর কি সরগরম অবস্থায় আছে। এখন মানুষজন আর কি ওই কিটো কিটো জিনিসটা এস্টাবলিশ করে ফেলাইছে আর কি, ডায়েট থেকে কিটো জিনিসটা ভাইয়ের সাথে চলে আসছে। তাইলে মানে কেন মাধ্যম হিসেবে তুমি এই আঞ্চলিক ভাষাটাকে কেন বাইছে নিলা? যে মানে কেন বরিশালে, মানে বরিশালের কথার মধ্যে কি তুমি নিজে কমফোর্ট ফিল করো, নাকি অডিয়েন্স তারাও এই কমফোর্টটা ফিল করতেছে তোমার মনে হয়? সেইটা আগে ওই যে দেখেন, এই যে কমেন্ট বক্স চেক করলেই পাবেন যে তারা আসলে অসাধারণ কিন্তু না চাইতেও তারা এখন আসলে কিটো চাইতে আছে, তারা চাইতেই আছে আমি বরিশালীয় ভাষায় কথা বলি। জিনিসটা হইতেছে কি, বরিশালীয় ভাষা এই জিনিসটা কিন্তু একটা পিওর ক্লাস দাদু, আপনি মানেন না না মানেন, আপনি নিজেও বরিশালী, আপনার বুঝতে হইবে। অন্যান্য ভাষা আমি তো ছোট করতেছি না, কিন্তু বরিশালীয় ভাষা একটা ক্লাসে জিনিস। হ্যাঁ, তো সেটা হইতেছে এখন সেই জিনিসটাই আমি একটু আরেকটু মনে করেন যে মশলাপাতি মাখাইয়া জিনিসটা আর একটু মজা করে জিনিসটার সামনে প্রেজেন্ট করতে পারি, এইটা গেল একটা কারণ। আর দ্বিতীয় কারণ হইতেছে যে ভাই, আপনি মনে রাখবেন, আপনি মায়ের পেট দিয়ে বাইরিয়ে যে কালে যে দুনিয়াতে এসে যে কথাটা শুনছেন, হ্যাঁ, সেই কথাটাতেই কিন্তু আপনি সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করবেন। সুতরাং বেসিক্যালি আমার সাথে ওই জিনিসটাই হয়েছে, আমি কিন্তু মেইনলি ওখানেই মানে ওই জিনিসটার মধ্যেই কমফোর্টেবল ফিল করি যে আমি মায়ের ভাষায় কথা বললে নিজেকে একটু শক্তিশালী মনে করতে পারি, নিজের মনের ভাষাটা একটু আবেগ অনুভূতি নিয়ে প্রকাশ করতে পারি আর কি। তাহলে কিটো, আমরা তো তোমার মানে সচেতনতামূলক অনেক গান শুনেছি, এই তুমি করোনার সময় এই পরিস্থিতি নিয়ে তুমি অলরেডি দুটো গান, মানে সবচেয়ে ভাইরাল হওয়া দুটো গান তোমার, দুইটা জারি গান। আমাদের দর্শকদের জন্য আর কি তুমি এখন যদি যে কোনো একটা গান যদি একটু শোনাও। আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো। তবে দর্শকদের একটা গুড নিউজ দেই, পয়লা বৈশাখ আসতে আছে, হতাশ হইয়ে না, পয়লা বৈশাখ উপলক্ষে কিটো ভাইয়ের একটা কিটো গান আসতে আছে, কিন্তু সেইটা আমি আজকে শোনাবো না। সেটার 2 লাইন অবশ্যই দর্শকদের জন্য আছে, এখন না, পরে লাস্টের দিকে সারপ্রাইজ দিবে তুমি না। না, এইটা শোনানো যাইবেই না দাদা, এটা শুনাইলেই জাতির মধ্যে ওই যে সাসপেন্স, এই ব্যাপারটা থাকবে না, সাসপেন্স আমি রাখবোই, এটা শোনানোই যাইবে না। দেখো আমি আমার সুপরিচিত গানই শুনাই। সমস্যা কি এতদিন দিহি ছুটি যাইয়া সদাইয়া গেছো, ছুটি পাইয়া গেছো, এরপর রাস্তায় নামিয়া হুদা কামে টই 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 করো, তো কিরা লাগে ঘরে থাক ঘুমা তোরা ডাইকা না, ঘরে বইয়া পাক শাক করিয়া
মজা মজা খাইতে থাক, হাতে পায়ে সাবান মাখ, ঘন ঘন ধুইতে থাক, সময় খারাপ বোঝো না কেন যে তোরা হত্যা পাক। বোঝেই না হালার মালা কাজ শিখিতে পারে। করোনা সে জানে না তুমি কেডা, জানে জায়গার উপর টুক করিয়া দেবে পাডার পাডা। ওরে করোনা সে জানে না তুমি কেডা, জানে না না জায়গার উপর টুক করিয়া দেবে পাডার পাডা। বন্ধু বান্ধব এত মারান লাগবে না, কয়টা দিন ঘরে থাকলে খেতি হইয়া যাইবে না, ঘরে থাকলে রে হাই বাবা বরে বইয়া গান শোনাবা, গুজব শুনলে লাথি মারবা আলার ফালার পেট পাইয়া, ঘরে থাকলে রে হাই বাবা বরে বলাইয়া গান শোনাবা, গুজব শুনলে লাথি মারবা হালার ফালার পেট পাইয়া। তবু প্লিজ ঘরে থাক ঘুমা তোরা ডাকিয়া না, ঘরে বইয়া পাক শাক করিয়া মজা মজা খাইতে থাক, হাতে পায়ে সাবান মাখ, ঘন ঘন ধুইতে থাক, সময় খারাপ বোঝো না কেন যে তোরা, কেন বোঝো না কেন, হয় দিস কলাবেরি দি। অসাধারণ অসাধারণ কিটো। মানে তোমার এই গানটার সবচেয়ে বড় যে জিনিসটা, মানে আমরা যারা তোমার কিটো ভক্ত যারা আমরা, তাদের কাছে যে জিনিসটা মনে হয়, সচেতনতার কথা তো সবাই বলে, আমরা রেগুলার টিভিতে বিভিন্ন জায়গায় এই সচেতনতার কথা শুনি, কিন্তু এইভাবে একদম মানে মর্মে আঘাত করা যাকে বলে সচেতনতার লাইন গুলো দিয়ে, এই যে বোঝো না কেন তোরা, করোনা তো আর জানে না তুমি কেডা। তো এই যে বিষয়গুলো তোমার কথাগুলোর মাঝখান থেকে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে, মানে আমার মনে হয় যে মানুষের কাছে মেসেজটা খুব ভালোভাবে পৌঁছায়। তো এই যে কন্টেন্ট গুলো ডেভেলপ করতেছো তুমি, এই আইডিয়াটা কোথা থেকে আসলো যে মানে এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা? আইডিয়াটা কই দিয়ে আসছে, এখন যদি বলি সেলফ ব্র্যান্ডিং কইবেন তারপর তো দোষ হইবে না। বরিশালে পোলা 80 টাকা তোলা, এটা খুব কোনো সমস্যাই নেই। বরিশালে ছেলে যে 80 টাকা তোলা, এটা তো ওই যে ব্রেনটা তো মনে করেন যে বাঘের চাইতেও আগে দৌড়ায়, ঠিক আছে। তো বিষয়টা হইতেছে কি ভাই, চিন্তা করলাম যে বলতে আছেন যে কন্টেন্ট ডেভেলপমেন্ট, আমি কিন্তু আসলে এই যে করোনার আগেও কিন্তু আমি কিছু জিনিস নিয়ে কাজ করছি। তাই ধরেন যে মানে সমস্যা লাইক ইউনিভার্সিটির প্রেসার বা টিউশনি বা কিটো ডায়েট, যেটাই আর কি বলেন না কেন, বা জাজমেন্টাল বা রেপ ইত্যাদি ইত্যাদি। তো আমার ইন্টেনশন ছিল সবসময় যে আসলে মানুষের কোনো বিলে মনে করেন আপনি একটা জিনিস সোজা বিলে খাওয়াই দেবেন যে বাবু খাও, খাইবে না, মাথার পিছন দিয়ে ঘুরেই খাওয়াইবেন, এই জিনিসটা খাইবে, কবি যে ও মা কি কত সুন্দর করিয়া চাইনিজ বিলে খাওয়াইছে আমাকে। তো আমার কাছে মনে হয়েছে যে মানুষের আপনি অ্যাটেনশন ঠিক করতে পারবেন যদি আপনি একটু সোজা জিনিসের মধ্যে একটু ঘুরে নিয়ে প্যাসেঞ্জার জিনিস নিয়ে আসতে পারেন। তো আমি আসলে ওই চিন্তা ভাবনা থেকেই চিন্তা করলাম যে এই করোনা একটা জিনিস আইছে, এখানে মানে বাঙালিরা এত বেশি মানে আবেগপ্রবণ, এত ঘরে মোটে থাকতেই পারে না, এইদের বাইন্দে রাখতে হইবে, আর নাহলে এমন কিছু কথা শুনাইতে হইবে জানি গায়েও লাগে আবার শুনিয়ে বোঝেও যে না অগই কইছি। তো এই চিন্তা ভাবনা থেকে চিন্তা করলাম যে আসলে করোনা ভাইরাস যদি সচেতন করতেই হয়, তাইলে সেইটার একটা একমাত্র মাধ্যম হইতেছে যে লাইক একটা বিনোদন সৃষ্টি করিয়া সেইটা মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছায় নিয়েও যাইবে, মানুষের সেই জিনিসটা সম্পর্কে বুঝে নেওয়ার চেষ্টা করা যাবে, মানুষজন অ্যাটেনশনও সিক হবে আর কি। এইসব চিন্তা ভাবনা করি আর কি, এই কামের কামগুলা করা ছাড়ি তো। অসংখ্য ভক্ত তোমার, মানে অলরেডি আমরা ফেসবুক দেখছি ভাইটা যাচ্ছে যাকে বলে। এর মধ্যে কিছু কিছু ভক্তের কথা, যদি নাইম রহমান যেমন, সে নোয়াখালী থেকে তোমার কথা শুনছে এবং সে তোমাকে ফারহানা মিম, সে হচ্ছে গিয়ে বলছে যে আপনার কাছ থেকে বরিশালীয়া ভাষাই তার ভালো লাগে শুনতে। তারপরে সাফদাত আফফানের কথা, সেও কিটো ভাইয়ের এই ভাষা প্রীত, অর্থাৎ তোমার এই বরিশালীয়া কিউট ভাষা, কিটোর সাথে কিউট এই শব্দ মিলাই যদি বলি আর কি, তাদের খুব ভালো লাগছে যে তুমি এই ভাষায় কথা বলছো এবং সবাই খুব ভালো এনজয় করছে এখন। আর কিটো ভাই, আপনি একটি জিনিস, ওয়াসিফ চৌধুরী ওয়াসিফ জানাচ্ছে তুমি একটা জিনিস নাকি তাদের কাছে। আচ্ছা যাকগে, কিটো তুমি তো তাহলে অনেক রকম ভাবে কাজ করছো। আর কাজ করার শুরুটা যদি বলি, তোমার যেরকম মাসুর ইনান কভার চ্যানেল নামে একটা চ্যানেল ইউটিউবে ছিল 2014 সালের সেপ্টেম্বরে তুমি যেটা শুরু করছিলা, তো ওইখান থেকে ওই মাসুর ইনানের তো জনপ্রিয়তা আজকের কিটো ভাইয়ের জনপ্রিয়তার চাইতে কম ছিল। তো এই যে শিপমেন্টটা এবং তোমার কন্টেন্ট ক্রিয়েটের যে ধরনের যে পরিবর্তনটা, এটা নিয়ে যদি দর্শকদের কিছু বলতা। আচ্ছা, এইখানে
না 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 না, কোনো সমস্যা নাই। জিনিসটা হচ্ছে আপনি সিরিয়াসলি বলবেন, আমি সিরিয়াসলি উত্তর দেবো না, এটাই স্বাভাবিক। তো যেটা হইতে যে আমি লাইক ছোটবেলা থেকেই টুকটাক গান বাজনা করতাম। তো এখন সত্যি কথা বলতে কি, যদি আমি অনেস্টলি বলি, যে আপনি যতদিন পর্যন্ত নিজেকে, মানে আপনার মধ্যে হয়তো বা অনেক ট্যালেন্ট থাকতে পারে, আপনি একটা ট্যালেন্টের কলসি হইতে পারেন, একটা ট্যালেন্টের একটা পাতিল হাড়ি পাতিল হইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত আপনি সেখান থেকে বাইর নিয়ে করবেন, পাবলিক কোনোদিন জানবেও না, আপনি তাদেরকে জানাইতে পারবেনও না। তো এখন সত্যি কথা যেটা, যে আমাদের এই সোশ্যাল মিডিয়া ওই মানে অ্যাটেনশন সিক করে বা মজা পায় এই ধরনের কন্টেন্ট বেশি তারা পছন্দ করে। পাশাপাশি আপনার হয়তো ভাই যে ক্রিয়েটিভ, একদম মনে করেন যে আমি মনে করি যে আমার মাস্টার ইউনিয়ন কভারের যে চ্যানেলটা, এটা তো শুধুমাত্র গানের উপরে। তো গানের আসলে সাধারণত দেখা যায় যে এক ধরনের দর্শক থাকে। আপনি যখন এন্টারটেইনমেন্ট বা কমেডির দিকে যাবেন, তখন কিন্তু সেখানে আপনি বিভিন্ন ধরনের দর্শক পাবেন। মনে করেন যে সেখানে কেউ ডিপ্রেসড হয়ে আসে, কেউ হয়তো বা এমনিতেই ভালোবাসা থেকে আসে, মানে অনেক ধরনের ডাইমেনশন নিয়ে তারা হয়তো ওই কথাটা শুনতেই আসে। এবং কমেডির কিন্তু স্বাভাবিকভাবেই আপনার দর্শক একটু বেশি হয়, কারণ সবার হয়তো বা সবার গান শুনতে ভালো লাগবে না, সবার ভোকাল বা সবার ভয়েস হয়তো বা ভালো লাগবে না। কিন্তু কমেডি হয়েছে এমন একটা জিনিস যে হাসি সবাই হাসতে চায়। কিন্তু গান তো সবাই শোনার মুড থাকবে, সবার একই রকমের গায়ক ভালো লাগবে, বিষয়টা এমন না। আবার যে সবার এক কমেডিয়ান ভালো লাগবে তাও না, কিন্তু মেজরিটির দিক থেকে কমেডির অডিয়েন্সটা একটু বেশি হয়। তো আমার চিন্তাধারা ছিল এরকম, যে আমি মনে করি যে আমার মধ্যে আমি যে জিনিসগুলো করতে পারি বা আমার মধ্যে যে স্কিল গুলো আছে, এই জিনিস এটার মধ্যে প্রথমত ছিল গান, এবং সেইটাকে বেস করে পাশাপাশি আর কি কি আমি করতে পারি, আমি নিজেকে আর কি মনে হচ্ছে ভাই, কারণ সব থেকে আমি যেটা মনে করি যে যে নিজের সমালোচনা নিজে যে করতে পারে তার থেকে বড় গুণী এই সমাজে কেউ নাই। তো আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে নিজেকে কিভাবে এক্সপ্লোর করতে পারি, নিজের কি কি জিনিস আছে যেটা আমি অ্যানালাইসিস করতে পারি, কি কি জিনিস আছে যেটা আমি ক্রিটিসাইজ করে বের করতে পারি। সো এইসব জিনিসপাতি চিন্তা ভাবনা করে, সরি আমি একটু অশুদ্ধ থেকে মানে বরিশাল ভাষা থেকে শুদ্ধতে বরিশাল ট্রান্সফার কাম করছি। ব্যাক কাম ব্যাক। হ্যাঁ। সো বরিশাল ভাষায় sorry, শুদ্ধ ভাষাতেই বলি। তো যেটা হচ্ছে যে এই জিনিসগুলো যখন আমি অ্যানালাইসিস করছি, করার পরে যেটা আমি পাইছি সেটা হচ্ছে যে আমার মনে হয়েছে যে আমি কমেডি করার মতো বা আমার কিছু হিউমার দেওয়ার মতো কিছু অ্যাবিলিটি আছে, যেটা আমি আসলে মানুষকে দিতে পারবো, মানুষকে আমি হাসাইতে পারবো। তো সেটা হচ্ছে যে লাইক সেই চিন্তা ভাবনা থেকেই মেইনলি এই কিটো ভাইয়ের যাত্রা। পাশাপাশি ইচ্ছা ছিল যে যেহেতু আমি গানটাও করছি, যদি কিটো ভাই থেকে আমি আসলে একটা ম্যাসিভ অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি, তারপরে সাথে সাথে হয়তো আমার গানটাও আমি চালাবো, সেখানে হয়তো আমার কিছু সংখ্যক দর্শক থাকবে যারা আমার এই গানটাকেও পছন্দ করছে। তো এই ইন্টেনশন থেকেই মূলত মাস্টারি নান কভার্স এক সাইডে, পাশাপাশি কিটো। আচ্ছা, এখান থেকেই আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কিটোর তো একটা ব্যান্ড আছে এলেবেলে, তো এলেবেলে নিয়ে একটু দর্শকদের যদি কিছু বলতা। এলেবেলে হইতে আছে কি ভাই, নামটা আমি রাখছি হইছে হুমায়ুন আহমেদের একটা বই আছে এলেবেলে প্রথম খণ্ড, এলেবেলে দ্বিতীয়। তো আমার হুমায়ুন আহমেদের বইটা বেশ পছন্দের একটা বই ছিল। তো এই এলেবেলের নামটা মূলত ওইখান থেকেই রাখা, কারণ আমার সবসময় জীবনে একটা ইচ্ছে থাকে এরকম যে লাইক এমন কিছু করা যে জিনিসটা মানে লাইক মানুষের ওই জিনিসটা দেখলে ইন্টারেস্ট ফিল করবে, যেমন ব্যান্ডের নামটাই রাখছি এলেবেলে, এটা কেমন নাম, এই জিনিসটা দেখতে গিয়েও হয়তো মানুষের ভালো লাগবে যে কিছু একটা হয়তো বা হইতেছে। তো এ লেভেলে মূলত যাত্রা শুরু করে এবছরের শুরুর দিকে আমার ভার্সিটির কিছু বন্ধু বান্ধব মিলিয়ে আমরা মনে করেন যে আমরা জিনিসটা করছি। আর আমার সাথে লিড গিটারিস্ট হিসেবে আছে জাওয়াহিরুল বারী রাহিদ, যে আমার সাথে আমারই ক্লাসমেট হিসেবে পড়াশোনা করতেছে। কিবোর্ডিস্ট হিসেবে আছে সিয়াম মাহফুজ, ও কিবোর্ড বাজাচ্ছে, ও বিউপিতে পড়াশোনা করতেছে। আর ছোট ভাই আছে একজন তৌসিফ, বিউপিতে পড়াশোনা করতেছে। বাইরে এনএসইউ থেকে একজন ড্রামার আছে। তো আমরা আর কি মেইনলি এবছরই যাত্রাটা শুরু করি। আর আমার কিছু সোলো ট্র্যাক আছে যেটা আমি আগে হয়তো বা রেডি করে রেখেছিলাম, কিন্তু আসলে সময় সংকটে বা আর্থিক স্বল্পতায়, অবশ্যই আমি বলবো কারণ আমি স্টুডেন্ট মানুষ, আমার কাছে হয়তো বা এরকম কিছু ব্যাকআপ থাকে না। সো ওই কারণে আমি হয়তো এই কাজগুলো করতে পারি নাই। সো আমার প্ল্যানিং থাকবে হচ্ছে যে ইন ফিউচারে আমি কিছু মানে আমার অ্যালবাম নিয়ে কাজ করার ইচ্ছা আছে, যেটা হয়তো বা সম্পূর্ণই এলেবেলে থেকে আসবে। এবং আমি দর্শককে রিকোয়েস্ট করব যে কিটো ভাইয়ের পাশাপাশি আপনারা যারা আমাকে শুনছেন, আপনারা চাইলে আমার পেজ এলেবেলেতে ঘুরে আসতে পারেন। সেখানে আমি কিছু চেষ্টা করেছি আমার নিজের কিছু ক্রিয়েটিভ মিউজিক নিয়ে কাজ করার, এন্ড ভবিষ্যতে আপনাদেরকে কিছু সুন্দর মিউজিক দেওয়ার চেষ্টা করবো, সুতরাং আপনারা সেখানে ঘুরে আসতে পারেন চাইলে। এবং মানে আর একটা জিনিস হচ্ছে, কিটো যতক্ষণ শুদ্ধ ভাষায় বা মানে প্রমিত বাংলায় কথা বলার চেষ্টা করছে, ততক্ষণই দর্শকদের দেখা যাচ্ছে যে অডিয়েন্স তারা বিশাল পরিমাণে ক্ষুব্ধ, তারা চাচ্ছে না যে কিটো তার এই প্রমিত বাংলায় কথা বলুক। সো কিটো, তুমি বরিশাল্লা ভাষায় কন্টিনিউ করো। আর একটা জিনিস দর্শকদের জন্য, সেটা হচ্ছে কিটোর যে এলেবেলে ব্যান্ডের কথা কিটো বললো, কিটো কিন্তু মানে শুধু বরিশাল্লা ভাষায় কিটো গান গায় এরকম না, কিটো অসাধারণ চমৎকার
বাংলা ভাষায়, মানে প্রমিত ভাষা যেটা, সেই ভাষায় খুব চমৎকার গান করে। তো আপনারা চাইলে সেই এ লেভেলের পেজে ঘুরে এসে কিটোর সেই চমৎকার গানগুলো শুনতে পারেন। তো আমরা এর মধ্যে আরো কিছু অনেক ভক্তের অনেক ধরনের কথা আমরা অলরেডি কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি। তন্ময় চৌধুরী বলতেছে গেদু হইতেছে কি এইটা, তারপরে হচ্ছে এমডি প্রান্ত বলছে লাভ অ্যান্ড রেসপেক্ট, তারপরে মোস্তফা মোর্শেদ শুভ বলছে মানে বরিশালের ভাষায় গেদু যেটা আর কি, এই গেদু আসো কি রামায়। তারপরে হচ্ছে ফজলে রাব্বি ভালোবাসা কিং কেটু, তারপরে হচ্ছে পাপন ঘোষ পাপন বলছে জীবনমুখী গান কিটো ভাই। মানে অসাধারণ ভাবে সবাই তোমার যে গানের যে ভক্ত বা তোমার এই যে মানে উপস্থাপনার যে ভক্ত, সবাই তাদের সেই ভক্তের কথাগুলো তারা প্রকাশ করছে। তো কিটো আরেকটা বিষয়, তুমি তোমার পরিবার সম্পর্কে যদি আমাদেরকে, মানে দর্শকদের অনেক আগ্রহ যে আসলে কিটো কোথাকার, কিভাবে কিটো এখন এখানে, সবকিছু মিলিয়ে যদি কিছু বলতা। পরিবার সম্পর্কে যদি বলি, আমার বাবা হচ্ছে আপাতত আপনার অবসরে চলে গেছে, বাসায় মনে করেন যে বাদাবন্যার মতো বসে রয়েছে। এখন তো কোয়ারেন্টাইনে আরো অবসরে চলে গেছে এক্সট্রা, কিন্তু সে মেইনলি হয়েছে আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে মেরিন ইঞ্জিনিয়ার ছিল। আমার আম্মা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। পাশাপাশি আমার একটা বড় বোন আছে, সে ঢাকা ভার্সিটি দিয়ে 5 মাস করে বাইরে গেছে, কিন্তু চাকরি বাকরি কিছু হয় না। বিসিএস দেবে, বিসিএস দিয়ে সে নাকি বিশাল ক্যাডার হইবে, কি হইবে কইতে পারি না। যাক, সে ক্যাডার হবে, সেটা নিয়ে আমার টেনশন নাই। আমার একটা ছোট ভাই আছে, মাঝখানে আমি পড়ে গেছি আর কি, মাঝখানে কি বুঝছেন, এই এদের চাপে পিষ্ট হইয়া ভর্তা হয়ে যাইতে আছি। মনে করেন যে নানান ধরনের এক্সপেকটেশন, ছোটটা গুতায় নিচ দিয়ে, বড় জনের গুতায় উপর দিয়ে, যে তুই কি করতে আছো, কি করবি। ছোট জনের জন্য কোনো দিক যাইতে পারি না, যে তুমি কি ভিডিও বানাইয়ে পেট চালাই দেবা, আমিও তাহলে তোমার দেখা দেখি ভিডিও বানাবো। বড় আপু সে বলে যে আমার মতো বিসিএস ক্যাডার হও, বিসিএস এর স্বপ্ন দেখো। মানে আছি ভাই নানান ধরনের ঝামেলা, এটা জীবনে এটা বললে আর খুলাইতে পারবো না। ছোটবেলায় পড়ালেখা করছি বরিশাল জিলা স্কুলে। তারপরে আমি আমার কিছু পারিবারিক সমস্যার কারণে আমি চলে গেছিলাম রাঘইয়া সরি, আমার কিছু গাইডেন্সের অভাব ছিল। আমার বাবা ছোটবেলা থেকে বাইরে থাকতো, মেরিন ইঞ্জিনিয়ার ছিল, দেশে বাইরে থাকা হইতো। আর আম্মায় থাকতো স্কুলে। সুতরাং বাসায় বইয়া নানান ধরনের দুষ্টামি করতাম, শয়তানতালি এটা করতেই থাকতাম। দেখা যেত খাড়ে হয়ে রেখে গেছে, আই আমার পাইতে গাছের মাথায়। সুতরাং এই সমস্ত জিনিসপাতি হওয়ার কারণে দেখা যাইতো যে ছেলে চিন্তা করছে বখাটে হয়ে যাইতে পারে, তো এই ছেলেকে আমরা দেই পাঠাইয়া। পরে তারা নিতান্ত রাগ হইয়া বলতে পারেন, বা আমার একটু উন্নতির জন্য তারা আমাকে গ্রামে আমার দাদার বাড়ি পাঠাই দেয়। এবং আমি বলবো যে সেখানেই আমার মূলত জীবনের যে একটা ঘুরিয়ে যাওয়া, যেটাকে বলে জানি কয় ইংলিশে ভাই, টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট, এবং সেটা সেখানেই হয়েছে। কারণ ওইখানে থাকিয়া ওই যে আমাকে মানুষজন যে বলে যে ভাই বরিশালে তো আমাকেও ভাষা, আমনে এত বরিশালী ভাষাটা কেমনে পারেন, কেমনে সম্ভব, আমরা তো পারি। আমার কথা হইতেছে কি, যে আমি হয়েছে ওই বরিশালে শহরে বড় হয়েছি, বিভিন্ন ধরনের মানুষজনের সাথে মিশছি। আবার এই 3টা বছর আমার জীবনের ক্লাস 6, 7, 8 এই 3 বছর আমি গ্রামেও কাটাইছি। সুতরাং সেখানে আমি অত্যন্ত প্রাইম লেভেলের মানুষজনের সাথে মিশছি। ওই কোলায় নামিয়ে কেমনে ধান উঠায় এই দেখছি। তারপরে সত্যি কথা যেটা, যে 40 কেজিতে যে 1 মণ ধান হয়, এই জিনিস আমার আসলে আইডিয়াই ছিল না। এটা আমি গ্রামে না গেলে কোনোদিন জানতে পারতাম না। তো বিভিন্ন ধরনের এই শহরের মানে যান্ত্রিক জীবনের বাইরে গিয়েও আর কি একটা অন্যরকম একটা জীবন পার করে আসছে ওখানে, যার কারণে আমার মধ্যে এই বরিশালের আন্তরিকতা ব্যাপারটা একটু ব্যাপকভাবে আছে। আবার পাশাপাশি আমি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে মানে শহুরে ভাষায়ও জিনিসটা মেনটেন করতে পারি। মানে তুমি প্রমিত ভাষাটা জানো? হ্যাঁ, তো দুইটাই আর কি ব্যালেন্স করতে পারি। তারপরে আমি আর কি আবার পরে বরিশাল শহরে ব্যাক করি, এবং বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে আমি আমার ম্যাট্রিক পরীক্ষাটা কমপ্লিট করি ক্লাস 9, 10, এবং ফাইনালি গিয়ে হচ্ছে আপনার বরিশাল সরকারি শহীদ হাতেম আলী কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে এখন আমি ঢাকায় আসছি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপিতে। আল্লাহ দিলে পাস করতে করতে কোন রকম 3rd ইয়ারে উঠে গেছি। এখন পর্যন্ত কোনো ইয়ার ড্রপের কোনো সিচুয়েশন ঘটে নাই, ভবিষ্যতে ঘটবে না। আশা করি সাফল্য কাম হয়ে বাইরে দিতে পারবো। মানে সুদ করে ঢুকে ফাল হয়ে বাইরে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, সুদ করে ঢুকে ফাল দিয়ে বাইরে দিতে। ওকে, এটা নিয়ে তোমার সাথে তো আমাদের কথা হইলো। আরো অনেক ভক্তকুলের কথা, যেমন মিহান মিসবা, সে বরিশাল থেকে আমাদেরকে শুনছে। রায়হানুল ইকবাল ইভান, সে বলছে যে অ্যাক্সেস সুন্দর হইতে আছে, চালাইয়া যাও মনুরা। তারপরে একজনে বলছে হচ্ছে আদনান হাবিব একজন জানতে চাইছে কিটো ভাইয়ার ফুল নেম কি। আচ্ছা, কিটো ভাইয়ার ফুল নেম, এটা অনেকের একটা প্রশ্ন, আমি একটু এটা বলে দিই। কিটো ভাইয়ার ফুল নেম হচ্ছে মাসরুর ইনান, মাসরুর রাব্বি ইনান। মাসরুর শব্দের অর্থ হচ্ছে আনন্দিত, ইনান শব্দের অর্থ ভালো, দুইটাই আমার নামের সাথে যায়। হ্যাঁ, তো মাসরুর ইনান আপনারা হচ্ছে গিয়ে চাইলে ফেসবুকে সার্চ দিতে পারেন। যদি ফেক আইডি পান আমার একটু কাইন্ডলি জানেন।
ঠিক আছে, তাহলে আমার জন্য সুবিধা আর কি। না, ফেক আইডি থাকার সম্ভাবনা আছে কিন্তু, কারণ তোমার এখন জনপ্রিয়তা যে লেভেলে গেছে, কারণ সেলিব্রিটিদের আইডি গুলাই এখন ফেক আইডি হওয়ার সম্ভাবনা অনেক বাড়ে। আর এক ভক্তের কথা আমরা দেখতে পাচ্ছি, সুরাই রহমান তোয়া, সে বলছে যে মানে এই যে বিভিন্ন যে গুজব ছড়াচ্ছে, এই গুজব নিয়ে কিন্তু কোনো কাজ করার চিন্তা ভাবনা করছে কিনা, বা কোনো রকম গান। কিটোর কামই তো মনে করেন যে ভাই, বিশ্বাস করেন মানুষ এত ভোদাই, এরা মনে করেন যে আপনি চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ ভোদাই। আমার সেদিন আসিয়া ওই কি জানি ও মুরগির ডিম, দেশি মুরগির ডিম একটা কাপে গরম করছে, কাপে গরম করে দেশি মুরগির ডিমটা গরম পানির মধ্যে চুবাইছে, চুবাইনের পরে বলতে আছে কি যে দেখো এই ডিমটা ভাসি রয়েছে। আমি বলছি কেন ভাসি রয়েছে? ভাসি রয়েছে কারণ এটা একটা মেডিসিন, এই যে ডিমটা এই যে পানির মধ্যে দিয়ে খাইছো, এখন এই ডিমটা একটু পরে সিদ্ধ দেবা, সিদ্ধ দিয়ে ডিমটাও খাবা পানিটাও খাবা, খাইলে তোমার বডির মধ্যে যদি কোনো ধরনের জার্মস থাকে তাহলে এগুলো সব চলে যাবে। তারপরে ওই বাসার নিচ পাশে আশেপাশে যতগুলো আম গাছ আছে, মাঝখানে কি হয়েছে, রাইস দিয়ে মানুষজন বাইরে দিয়েছে, কি হয়েছে পলিথিন নিয়ে কোথায় যাইতে আছো, আম গাছের নিচে দিয়ে পলিথিন ধরে এরকম করে উপরের দিকে চাইবে, কি হয়েছে আম গাছ দিয়ে ভাই কষ্ট করতে আছে, এটা খাইতে হইবে, এটা খাইলে ওই ভিতরে যত কিডনি মিডনির যত সমস্যা আছে সব কাটতে যাবে, কোনো সমস্যা থাকবে না, কোনো টেনশন নাই। ঠিক আছে, ঠিক আছে মানে এই তারপরে ওই আপনার কয়দিন আগে ওই সূর্যের চারিপাশে হ্যালোসান হয় বা খোদা কেয়ামতের আলামত বানাই ফেলাইছে, গজব নামাই ফেলাইছে সব। এই এখনই এই দাজ্জাল আসবে, দাজ্জাল আসছে তোমার বুকটা পাড়াই ধরবে, তুমি কিন্তু শেষ ধ্বংস হয়ে গেছো, এখনই ঘরে ঢোকো, করোনা ভাইরাস এসে দাজ্জালের ছোট ভাই বড় দাজ্জাল আইতে আসছে। এই ধরনের মনে করেন অনেক গুজব, এগুলো শুনছি আর শূন্য আসতে আছি। ঠিক আছে, হতাশ হয়ে গেছি, কিছু করার নেই, কিন্তু চেষ্টা করতে আছি আমি মানুষজনের যতটা সম্ভব এই জিনিসগুলো কালেক্ট করিয়া, হ্যাঁ, তারপরে ভিডিও তো বানাই মানুষের সচেতন করতেই আছি, পাশাপাশি আমি মানুষের জানাইতে আছি আপনারা যদি কোন ধরনের কোনো গুজব টের পান যে ভাই এই জায়গায় আমার মনে হয়েছে জিনিসটা একটা গুজব, আপনি জিনিসটা একটু ইনভেস্টিগেট করে দেখেন, আপনারা চাইলে সরাসরি আপনারা আমাকে পাঠাইতে পারেন, আমি জিনিসটা সাইবার ক্রাইম কন্ট্রোল ইউনিটের সাথে আমার যোগাযোগ আছে, আমি তাদের কাছে পাঠাই দেবো, তারা জিনিসটা ডিরেক্টলি হ্যান্ডেল করবে এবং সে সমস্ত গুজব যারা ছড়াইতে আছে তাদেরকে হাতে হাতে পাকড়াও করবে। আরেকটা জিনিস, কোনো কিছু ফেসবুকে দেখিয়া এত উদ্বেগ করবেন না শরীরের মধ্যে। আমি একটা জিনিস বুঝি না জিশান ভাই, আপনি একটা জিনিস দেখেন, জাপান হচ্ছে করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কার করছে, করোনা ভাইরাস নিয়ে কোনো টেনশন নাই, মানে ওষুধ আবিষ্কার করছে এই খুশিতে মানুষজন গড্ডি বাই দিয়ে গেছে, এটা কেমন কোন ধরনের হোয়াট ইজ দিস বিহেভিয়ার? ওষুধ তুই হাতে পাইছো, তোরে হাতে ঠিক মতো অ্যান্টাসিড পাও না, তুই না পা খাইতে পারো না, তোমরা হইছে এখন হইছে কিসের কথা বলতে, জাপান মানে বাংলাদেশ আবিষ্কার করছে এমন একটা কথা হতো, তাইলে একটা ব্যাপার। জাপান দিয়া ওষুধ যাইবে বিভিন্ন দেশে, বাংলাদেশে ভ্যাকসিন করবে, বিকন করবে, এটা কামের কামে লাগবে, আমরা রাতে ওষুধ পাইছিলাম না, আমি পান নাই, আগেই অস্থির হয়ে যায় যে ওষুধ পাই গেছি, আমাদের করোনার হবে না ইনশাআল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, এই ধরনের চিন্তা ভাবনা করবেন না প্লিজ। ওষুধ আপনি হাতে পান, আপনি আগে প্রপার ট্রিটমেন্ট পান, তারপরে সবকিছু করবেন। টিল দেন আল্লাহর আস্তে, আল্লাহর ক্রিয়াটা লাগে ভাই, আপনারা যারা শুনতে আছেন প্লিজ একটু বাসায় থাকেন, বাসায় যদি ময়মুরব্বী থাকে, যদি এরকম মনে করেন যে না বাসা দিয়া বাইরে লাগবে কারণ হচ্ছে বাজার সদাই করা লাগবে, তাইলে ঠিক আছে, কিন্তু প্লিজ ভাই চায়ের দোকানে যাইয়ে চা খাওয়া আর বিড়ি খাওয়া এই ধরনের মানে অভ্যাস বন্ধু বান্ধবের আড্ডার সঙ্গে গুলো প্লিজ এই মুহূর্তে একটু কষ্ট করে কয়টা দিন ত্যাগ করেন। আমি প্রমিস করলাম ভাই, যদি আপনার ওই যে এখানে কিছু যুবক আছে তাদের অনেকের গার্লফ্রেন্ডের দাবি থাকে যে শোনা প্লিজ, বা তাদের ওয়াইফের দাবি থাকে যে প্লিজ বিড়িটা ছাড়িয়ে দাও, বিড়ি খাওয়া, একটু কয়টা দিন চেষ্টা করেন, এটা কিন্তু সুবর্ণ সুযোগ, এখন খাবেন না, দেখবেন যে আপনার বউ যাইবে না, গার্লফ্রেন্ডও যাইবে না, এটা একটা আপনার রিলেশনশিপের একটা টিপস দিয়ে দিলাম আমি। রিলেশনশিপে ফ্রি টিপস আমরা আজকে কিটোর কাছ থেকে পাচ্ছি। তো কিটো মানে শুধুমাত্র বাংলাদেশে তোমার ভক্ত আছে এরকম না, বাইরে থেকে অনেক ভক্ত অলরেডি জয়েন করছে, হয়তোবা তুমিও দেখতে পাচ্ছ, পর্তুগাল থেকে মোহাম্মদ ইসমাইল খান তিনি জয়েন করছেন, এবং অর্ণব রায় চৌধুরী আমাদের পাশের দেশ ভারত থেকে জয়েন করছে, এবং তার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে যদি কিটো একটা অর্ণবের গান যদি একটু শোনায়। অর্ণবের একটা গান আসলে কি, আমি তো সত্যি কথা যেটা যে আমি গান আমি শুনাইতে পারবো, সেটা সমস্যা না, কিন্তু সমস্যা হইতে আছে যে আচ্ছা আমাদের কি লাইভটা চলে গেল, আচ্ছা না আসে, তো যেটা হইতে আছে যে আমার সাথে গিটার নাই, উকুলেলে আছে, উকুলেলে তো আমি বেশি গান উঠাই নাই, মানে মানে অর্ণবের গান গাইতে হবে নট নেসেসারি, তুমি ভক্তদের জন্য আরেকটা গান গায়ে শোনাই দাও, যাতে ভক্তরা মানে আরেকটা গান শুনতে পায় তোমার। আচ্ছা
গাওয়া যায় সেটাই ভাবতে আছি। আচ্ছা দর্শক, কিটো ভাবছে, আর এই ফাঁকে আপনাদেরকে আরেকবার জানিয়ে দিই, এটা হচ্ছে আমাদের ক্যাচ বাংলাদেশের তরফ থেকে যে আয়োজন, ক্যাচ টক, এবং আজকে আমাদের সাথে রয়েছেন মাসরুর ইনান, এবং সবার কাছে যে কিটো ভাই হিসেবে পরিচিত। এবং আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি হচ্ছে কিটোর কার্যক্রম করোনায়, অর্থাৎ করোনায় কিটো কার্যক্রম। কষ্টগুলো শিকড় জুড়িয়ে ওই ভয়ানক এক কাঁচাটার সাথে স্বপ্নের আলোতে যাব বলে, যখন চোখ ভিজে যায় রাতে, কষ্টগুলো শিকড় জুড়িয়ে ওই ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাব বলে, যখন চোখ ভিজে যায় রাতে, ভালোবাসা তারপরে দিতে পারে গত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ, ভালোবাসা তারপরে দিতে পারে গত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ, প্রখর রোদের পরাপি আগুনের কুণ্ডে শেখা, শিশির ছাবে হাসি, অন্ধকারে কেটে যাবে না, ভালোবাসা তারপরে দিতে পারে গত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ, ভালোবাসা তারপরে দিতে পারে গত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ। সরি, আমি আগে গানটা আগেও একটা লাইভে করেছিলাম, কিন্তু আসলে আমার কাছে এই মুহূর্তে ইকুইপমেন্ট শর্টেজ থাকার কারণে আমি আসলে সবগুলো গান আমি ছোট্ট গিটারটিতে করতে পারতেছি না। আই এম সরি ফর দ্যাট, বাট যেহেতু চাইছে তারা শুনতে, আমি ডেফিনেটলি ডিনাই করতে পারি না। মানে এই যে এখন আরেকটা জিনিস দর্শক আপনারা বুঝতে পারছেন যে কিটো আসলে তার ভক্তদেরকে কি পরিমাণ ভালোবাসে আর কি, এবং তার অনুরোধটি সে ফেলতে পারবে না বলে মানে গানটা সে গেয়েছে। এবং কিটো বলছে বিনয়ের সুরে যে তার মনে হয় ঠিক মতো হয়নি, কিন্তু আমরা যারা শুনছি লিসনার তারা তো বুঝতে পারছি যে আসলে গানটিও অসাধারণ হয়েছে কিটো। এবং তোমার মানে এই বরিশালীয় ভাষায় গান, তার সাথে সাথে এই ধরনের নরমাল গান অসাধারণ লেভেলে হয়। আর দর্শক আপনাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসছে, দেখেন হ্যাঁ কিটো, হোয়াট ডু ইউ থিঙ্ক, প্রশ্নটা করছে আশিক মুস্তফা আলভি, বলছে কিটো হোয়াট ডু ইউ থিঙ্ক শুড নট দ্য ব্যাচেলর গাইজ, should not the bachelor guys get married to what, এখানে কোশ্চেনটা ছিল হচ্ছে, আমি যে দেখতে পাচ্ছি, আচ্ছা হ্যাঁ, what do you think should not the bachelor guys get married to remain home quarantine? ভাই বিশ্বাস করেন, চান্স পাইলে আমি এখন লাফাই করে বিয়ে করে ফেলাইতাম। এটা আপনি কেন, এটা আমিও করতাম, ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় এখন তো এটা সম্ভব না। বিবাহ করাটা ভালো, একটা পার্টনার থাকলে সমস্যা আছে। আমি বসে বসে তার খেজুর যে বেনি করে দিতাম, তার সাথে লুডো খেলাইতাম। এই লুডো স্টার এই বেনিয়ারাইতে হচ্ছে মোবাইলে খেলতে ভালো লাগে, খেলবো সাপ লুডো, আমি গুটি মারবো, আমার গুটি সে খাইয়ে ফেলাবে, কিন্তু করা যাইতেছে না। আমি স্যাড ফর ইউ ব্রাদার, বাট করলে ভালো হইতো, খারাপ না করে, খুব ক্ষেত্রে নেয়। কিন্তু একটা জিনিস যেটা আমি বলবো সেটা হইতেছে যে ওই আমার আবেগের কথাবার্তা শুনিয়া বা টাস করে বিয়ে করে ফেলাই না ভাই। এই মুহূর্তে সোশ্যাল ডিস্টেন্সিং অনেক মানে ইম্পর্টেন্ট। একটা ঘটনা শেয়ার করি, ইতালি থেকে 2 প্রবাসী আসছে বাংলাদেশে। কত বড় খারাপ হালারা শোনেন ভাই, কতখানি পাড়ার। তারা বিদেশ থেকে আসছে, যে তারা জানে, এটা জানিয়ে এসে টেস্ট করিয়ে আসছে যে তারা করোনা পজিটিভ। তোমরা এই জিনিসটা জানিয়ে আসিয়া, তারা গাইবান্ধার নাগরিক, তারা গাইবান্ধায় আসিয়া তারা একটা পরিবারে বিবাহ খাইছে, বরযাত্রীতে গেছে, বিবাহ খাইয়া সেই পুরো মনে করেন যে জামাইয়ের সাথে বসে মনে করেন ওই 400 থেকে 500 লোকের মধ্যে গণজমায়েতের মধ্যে সেই 2জন করোনা রোগী ঘটছে খাইছে লইছে ঘটছে, ঠিক আছে। এখন তো পরে শুনি যে ওই বিবাহ বাড়ির প্রায় 350 মানুষ বলে কোয়ারেন্টাইনে পাঠাই দিচ্ছে, আর ওই 2 হালার পায় না, তারা পলাতক
তারা 7 দিন এসে এই রংপুরের এ মাথা হইতে ঠাকুরগাঁওয়ের মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি করছে, পরে মনে হয় 7 দিন পরে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে। তো এই যদি হয় দেশের অবস্থা, তো এগো মনে করেন যে করোনায় কামড়াইবে না কামড়াইবে আমারে আর আমনে দেয়। মানে বাইরের দেশগুলোতে কি হয়, মানুষজন যখন শুনে করোনা বা এরকম একটা সাসপেক্ট অবস্থা, নিজেরা আরো সচেতন হয়ে হাসপাতালে যায়, ডাক্তারের কাছে যায়। আর আমাদের দেশে হচ্ছে যদি কেউ নিজে জানতে পারে যে কোনো মতে সামাও আমি করোনা আক্রান্ত, সে আগে হাসপাতাল দিয়ে পালায়, পালানোর পরে আরো 10 জনের সাথে মেশে যত পারে লুকায়, যে মানুষ জানতে পারলে মনে হয় মাইরে ফেলাবে। একটা এইডস রোগের চেয়েও মহামারী খারাপ টাইপের একটা রোগ হয়ে গেছে তার, সে শেষ। মানে অদ্ভুত মানুষের সাইকোলজি বাংলাদেশের। আচ্ছা, কিন্তু আরেকটা সিরিয়াস বিষয় আসি, সেটা হচ্ছে কি, তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো? ভবিষ্যৎ কি, চাকরি বাকরির কথা জিজ্ঞেস করতে আসে? না, চাকরি বাকরি, কিটোর চাকরি করলে পরে জিনিসটা অতটা ভালো মানাবে কিনা নিয়ে সন্দেহ আছে। মানে কিটো করতেছে, আসলে কি করবে, কিটোর ভবিষ্যৎটা কি? আচ্ছা, কিটোর ভবিষ্যৎ কি এটা যদি জানতে চান, কিটোর 2 ধরনের ইচ্ছা আছে। সত্যি কথা, কিটো এখন পড়াশোনা করতেছে ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে। ডেভেলপমেন্ট স্টাডিজ এর আরেকটা মানে মিনিং হইতে আছে আপনার, এটাকে বলে আমরা কি ডিসকানেক্ট হয়ে গেছি, আমরা কি কোনো যান্ত্রিক ত্রুটি ফোকাস? হ্যালো জিসান ভাই, ইজ এভরিথিং ফাইন? জিসান ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তো যেটা হইতে আছে যে কিটোর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, কিটো এখন ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে পড়তেছে। কিটো ছোটবেলা থেকেই চাইছে একটু সোশ্যাল কার্যক্রমের মধ্যে নিজেকে যুক্ত রাখবে। এই জন্য আমি ছোটবেলায় ধরেন ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে কিছু কাজ করছি। আমি বরিশাল ইউথ সোসাইটি নামে একটা অর্গানাইজেশন ছিলাম, সেখানে কিছু সামাজিক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। লাল সবুজ নামে একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করার চেষ্টা করছি। তো ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল সামাজিক কার্যক্রমগুলোতে নিজেকে রাখার, এবং পাশাপাশি আমি এখন যে পড়াশোনা করতেছি, আমার এইম এবং ভিশন হইতেছে আমি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি বলেন, অথবা ইউনাইটেড নেশনস এর কোনো একটা মানে লাইক কোনো একটা ব্রাঞ্চে কাজ করার, নিজেকে সেইভাবে তৈরি করা যাতে মানুষের জন্য কিছু করতে পারি, লাইক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে থেকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারি, বাংলাদেশের জন্য কিছু করতে পারি, ভালো কিছু করার সুযোগ মেলে। এইটা হচ্ছে যদি বলেন ক্যারিয়ার প্ল্যানিং। পাশাপাশি আমার যদি বলেন যে মিডিয়া লাইফে কোনো প্ল্যানিং আছে কিনা, আমি বলবো যে হ্যাঁ, আমার ইচ্ছা নিজের গানটাকে, নিজের ব্যান্ডটাকে এস্টাবলিশ করার, পাশাপাশি সিলভার স্ক্রিনে যাওয়ার। ভাই নায়ক হওয়ার স্বপ্ন তো একটু থাকেই, বুঝলেন না? নায়ক হবো, একটা নাটক মাটক করবো, সিনেমা টিনেমায় আমাকে মানুষজন দেখবে, দেখে একটু হাততালি দেবে, থিয়েটারে যাই, বুঝলেন না? এই ধরনের ইচ্ছা তো থাকেই। এগুলো কি বলা লাগে? এগুলো তো গুপ্ত তথ্য, এগুলো সব যদি বললে দিতে কেমন লাগে? আচ্ছা আচ্ছা, কিটো নায়ক হইতে চায়, এইটা আমরা একটা নতুন তথ্য দর্শক আমরা জানতে পারলাম যে কিটোর একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নটা হচ্ছে কিটো নায়ক হইতে চায়। ভিডিও বানাইতেছি বাদ্যানিকের মতন আসার লাগে খালি, নায়ক তো হবোই, আমি নায়ক তো হইতেই চাই। হ্যাঁ হ্যাঁ, কিটোর তো নায়ক হইতেই হবে। তা কিটো, মানে নায়ক তো হবা তুমি, তাহলে নায়িকা হিসেবে কারে চয়েস করতেছো? মানে নায়িকা তুমি ধরো বর্তমানে তোমার যদি 3টা অপশন দেওয়া হয় বাংলাদেশের, এক হচ্ছে গিয়ে পরিমণি, এক হচ্ছে বিদ্যা সিনহা শামীম, আর যদি আরেকটা বলা হয় জয়া হাসান, তো তুমি কারে চয়েস করবা? আপনি কি আমার সাথে লুডো খেলাইতে আছেন? কোন ধরনের খুব সিরিয়াস কোশ্চেন এটা, এইটা দর্শকদের অনেক বড় একটা আকর্ষণ। টেস্ট যে চয়েস দিয়েছেন 1 2 4 4 2 1 সবই তো একই রকম লাগে, মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো মেট্রিক পরীক্ষার। কিন্তু এখন ওই ইসের চয়েস যেহেতু দিয়েছেন, আর শোনেন, ক্লাসি মানুষজন, একটু ক্লাসি মানুষজন, এটা আমার কাছে ক্লাসি অ্যাক্ট্রেস এই 3 জনের মধ্যে একটু জয়া আপুর সাথে আমার কাজ করার অনেক ইচ্ছা আছে। এটা তো থাকেই, এটা তো এই যুগের মানে সে যে মানে এটা আমার, আমি বলি যে কেন কেন ইচ্ছাটা আছে, আমি একটু বলি। কারণ দেখেন, জয়া হাসান আপু সে মনে করেন যে এভারগ্রিন একটা মানুষ। মনে করেন আমাদের বাংলাদেশের মাধুরী দীক্ষিত, হ্যাঁ, মাধুরী আমার খুব পার্সোনালি খুব ফেভারিট। এবং সে মানে কিভাবে যে তার এই মানে তার যে সে যে এখনো স্টিল ইয়ং, তার যে যুগ সৌন্দর্য, তার বয়স হিসেবে সে যে এখনো ধরিয়ে রাখছে, এটা আমার আসলে জানার শখ। আমি একটু সেভাবে ইয়ং হইতে চাই। হ্যাঁ, এটা মানে মাধুরী দীক্ষিতের সাথে সাথে তুমি হচ্ছে জয়া হাসানেরও অনেক বড় ভক্ত, তুমি এটাও বুঝাই দিলা দর্শকদের। তো দর্শক, আপনাদের জন্য 2টা মেসেজ আছে আমাদের। সেটা হচ্ছে গিয়ে করোনা পরিস্থিতি নিয়ে অলরেডি বাংলাদেশে অনেকগুলো সংস্থা, অর্গানাইজেশন কাজ করছে। আমরা অলরেডি এই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং মানে বলতে গেলে কি, আমাদের সবার যদি একটা মানে কমিউনাল যদি একটা মুভমেন্ট না হয়,
তাহলে আমরা আসলে করোনা পরিস্থিতিটা মোকাবেলা করতে পারবো না। তো সেই হিসাবে বিদ্যানন্দ ফাউন্ডেশনের কথা অলরেডি আমরা সবাই জানি, যারা বিদ্যানন্দ ফাউন্ডেশন হ্যাঁ কাজ করছে, তারা হচ্ছে এই ডাক্তারদের পিপি বানানো হতে শুরু করে নানা রকম এই যে যারা অসহায় মানুষ রয়েছেন তাদেরকে 1 টাকায় যে আহারের যে কর্মসূচিটা সেটা আরো বড়ভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে আরেকটি অর্গানাইজেশন মিশন সেভ বাংলাদেশ, তারাও কাজ করে যাচ্ছেন। তারাও এই অসহায় মানুষদেরকে যাতে তারা এই অবস্থা থেকে তারা উত্তরণ ঘটাতে পারে সেই জন্য কাজ করে যাচ্ছেন। এবং আমাদের যারা আসলে ফাইটার, রিয়েল ফাইটার, অর্থাৎ যদি আমরা বলি করোনা পরিস্থিতি একটি মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যারা যোদ্ধা অর্থাৎ ডাক্তার যারা রয়েছেন, সংবাদ কর্মীরা যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা রয়েছেন, তাদের প্রতি আমাদের মানে অনেক বেশি পরিমাণ কৃতজ্ঞতা যে তারা আমাদেরকে যে পরিমাণ সাহায্যটি করছেন। আর কিটো, তোমার কাছে ব্যাপারটা মানে এই যে এতগুলো মানুষের যে কাজগুলো করছেন তারা, তো তোমার কাছে কি মনে হয় যে আমরা আসলে করোনাটা মোকাবেলা করতে পারবো কিনা? ভাই একটা জিনিস দেখেন, আমরা যদি একাডেমিক টার্মের দিক থেকে বলি, বাংলাদেশকে ধরা হয় তৃতীয় বিশ্বের একটি দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তো এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যদি আমি বলি, তাইলে আমাদের কিন্তু সত্যি কথা যেটা যে আমাদের কিন্তু ওই পরিমাণ ফাইন্যান্সিয়াল বা ক্যাপিটাল নাই যেটা দিয়ে আমরা আসলে ডিরেক্টলি আমরা মানুষজনদেরকে এইভাবে সার্ভিস দিতে পারবো, মানুষজনদেরকে ফ্যাসিলিটিস দিতে পারবো, ঘরে ঘরে আমরা খাবার দাবার পাঠাই দিতে পারবো। কিন্তু আমাদের একটা অনেক বড় একটা পাওয়ার আছে যেটা আমি মনে করি, সেটা হচ্ছে ইউনিটি। আমরা ব্যাক ইন 1971 যদি বলেন, 1952 মানে সবসময় মনে করেন মারামারি পিঠে, কিন্তু ক্রাইসিসের টাইমে বাঙালিকে অনেক সময় দেখা যায় যে মানে তোমার সবকিছু করছো, তাল গাছটা আমার। হ্যাঁ, মানে ওই নিজের যে এইটা বাঁচানো, এইটার ব্যাপারে কিন্তু বাঙালি যথেষ্ট ইউনাইটেড। তো এই যে আমাদের মধ্যে যে একটা সম্প্রীতির একটা ব্যাপার আছে, যে আমরা চাইলে মানুষজনরে হেল্প করতে পারি। হ্যাঁ, তো এইটা আমি মনে করি যে বিদ্যানন্দ ফাউন্ডেশন বা আরেকটা যেটা বলছেন, কি জানি নাম বললেন, মিশন সেভ বাংলাদেশ, মিশন সেভ বাংলাদেশ আর বিদ্যানন্দ ফাউন্ডেশন। এবং এছাড়াও আমি আরো কিছু জানি, ভিশন 30 নামে একটা ফাউন্ডেশন আছে, ইকো নেটওয়ার্ক নামে একটা ফাউন্ডেশন আছে। বিভিন্ন ধরনের বিভিন্ন ফাউন্ডেশন, ইভেন কিছু ছোট ছোট ক্ষুদ্র, এবং কিছু মানুষ দেখছি আমি ইন্ডিভিজুয়ালি তাদের নিজেদের জায়গা থেকেও তারা সাহায্য করার চেষ্টা করছে। তো এই মুহূর্তে আমি মনে করি যে শুধুমাত্র সরকারের দোষ দেখে সরকারের দিকে মানে প্রবলেম খুঁজা, মানে খালি আমি যদি প্রবলেমই খুঁজতে থাকি, প্রবলেম সমস্যা খুঁজতে থাকলে ভাই সমাধান কোনো জায়গা দিয়ে দিবে না। তো আমাদের চেষ্টা থাকবে উচিত যে আসলে এই বিদ্যানন্দ ফাউন্ডেশন যারা লেজিট, মানে যারা সত্যিকার অর্থে কাজ করতে আছে, তাদের নিজের কায়িক পরিশ্রম দিয়ে মানুষের বাসায় পৌঁছে যেতে আছে, তাদেরকে আমরা যথাযথ পরিমাণে সাহায্য করি। আর এই যে চাউল চোর, ওরে ভাই বিশ্বাস করেন, হালার হলাকে ইচ্ছে করে চাউল পুরো খাওয়াইয়া যদি মারিয়ে লাইতে পারতাম, অগ মনে করেন যে অটো করোনা হয়ে যেত, তাহলে খুব খুশি হইতো, ইচ্ছে করে চাউলের বস্তার মধ্যে ভরিয়ে অগ মনে করেন মারির তোলে হান দিয়ে ডাইরেক্ট। হ্যাঁ, তো এদেরকে নিয়ে আমার আসলে কিছু বলার নাই। এগুলো মানে আমি মনে করি যে মানে বাঙালি জাতির একটা জঘন্য অংশ হইছে এরা, মানে যে এইরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টেও এরা মনে করেন যে মানুষের ত্রাণ নেয়, মনে করেন যে খাইয়ে লেগে চলে যায়, সবকিছু নিয়ে যায়। তো এদেরকে নিয়ে আমি মানে বলার কিছু নেই। আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনারা সামাজিক ভাবে জানতে পারেন যে এরা আছে, বাংলাদেশ সরকার কিন্তু এই ধরনের ইনফরমেশন পাওয়ার সাথে সাথে তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে আছে। যেমন আমি আজকেও দেখলাম যে কোন এক চেয়ারম্যান, চিন্তা করেন কত বড় পাটা হালায়, সে গরিব দুঃখীদের ত্রাণ দিয়েছে, ত্রাণ দেওয়াই ছবি তোলাই ত্রাণ ডাবল হয়ে গেছে। চেয়ারম্যান এটা একটা ইউপি চেয়ারম্যান, এটা জনপ্রতিনিধি, এর আবার মানুষে ভোট দিয়ে কেমন জনপ্রতিনিধি বানাইছে আমি জানি না। তো যাই হোক, সে এই ধরনের কার্যক্রম যেগুলো হয়, তো তাকে সরকারিভাবে বরখাস্ত করা হয়েছে, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এইগুলা মনে করেন যে করিয়া মানে মনে করেন যে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। আমরা এদেরকে সামাজিকভাবে প্রতিহত করব। দ্বিতীয়ত হচ্ছে মানুষের পাশে থাকবো। বিদ্যানন্দ ফাউন্ডেশন সহ যে সমস্ত ফাউন্ডেশন যারা কাজ করতেছে, আল্লাহর ওয়াস্তে এদেরকে একটু করেন। আপনাদের যাদের আছে, আমি জানি সবাই হয়তোবা নাই, কিন্তু যাদের এখনো পর্যন্ত কিছু আছে, যদি অ্যাটলিস্ট 10 টাকাও পারেন, 15 টাকাও পারেন, অনেকে 10-20 টাকাও দিচ্ছে, তো আপনার জায়গা থেকে চাইলে অনেক কিছু সম্ভব। এই শুধু তো আমাদের প্রাইম মিনিস্টার কি বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে, তারা কি মানে কোন মন্ত্রীরা কি মতামত দিতেছে, এদিকে চাই না থেকে আপনার নিজের জায়গা থেকে কিছু করা যায় কিনা এটা চেষ্টা করবেন। যারা করতেছে তাদেরকে উৎসাহ দেন। আল্লাহ রাস্তার গলাটা ফাঁসি ধরিয়ে করেন যে চাপি রাখার কোনো মানে হয় না। আর একটা জিনিস হইতেছে যে আরেকটা জিনিস আমি রিকোয়েস্ট করব, এই সমাজের আপনার যদি নিচ থেকে বা উপর পর্যন্ত যান, দেখবেন বিভিন্ন ধরনের মানুষ আছে, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। তো এই গ্রুপ মধ্যে একটা গ্রুপ অফ পিপল আছে, যেমন যদি বলি নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, যাদের একটা ফিক্সড ইনকাম আছে, মাস শেষে মনে করেন দোকান চালায়, সেখান থেকে একটা প্রফিট আসে, ওইটাই মনে করেন যে হয়তো বা তার ইনকাম।
কিন্তু যখন এখন তাকে এই কোয়ারেন্টাইনের টাইমে যখন দোকান বন্ধ রাখতে হইতেছে, তার তো রিজিকের ব্যবস্থা নেই, এবং সে হয়তো বা এমন একটা ফ্যামিলি থেকে বিলং করে যে সে গিয়ে যে ওই সাহায্যটা চাইবে এইরকম চাওয়ার মতো পরিস্থিতি তার নাই। কারণ আমরা তো সমাজে ওই ডাইভার্সিটিটা মানে ক্রিয়েট করে রাখছি যে মানে আমরা যেটা দিতে আছি মানুষের এটা সাহায্য না, এটা ভিক্ষে দিতে আছি, এরকম একটা ইন্টেনশন আমরা সবসময় ক্রিয়েট করি। বলা হইতেছে ত্রাণ, এক্স্যাক্টলি জিনিসটা ত্রাণ। এখন ত্রাণ মানে কি, একটা বন্যা হইলে আপনিও বাঁচিয়ে দেবেন, আমিও বাঁচিয়ে যাবো, ঠিক আছে। কিন্তু আমাদের এই মুহূর্তে যেটা হয়েছে করোনা ভাইরাসের কারণে এই যে একটা অদৃশ্য সমস্যা ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, তো ওই নিম্নবিত্ত মানুষজনরা যেভাবে চাইতে পারে নিম্ন মধ্যবিত্ত মানুষজন চাইতে পারে না। সুতরাং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে এই লাইভের মাধ্যমে যারা দেখতে আছেন, অন্তত আমি দেখছি 384 জন আছেন হয়তো বা সাথে, আপনারা যদি একজনও কাউকে সাহায্য করিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই নিশ্চিত করবে যে সেটা পরিবার পাইছে, এবং সেই জিনিসটা নিয়ে অন্য কোথাও ব্যবসা হইতে আসে না, এবং সেই জিনিসটা অবশ্যই নিম্ন মধ্যবিত্ত পরিবার পাইতে যাদের খুব বেশি দরকার, কারণ তারা চাইতেও পারবে না বা তাদের সে চাওয়ার মতো যোগ্যতাও নাই, বা মানে মানে ওই অবস্থাটা নাই। আর হইতে আসে যে ওই যখন ত্রাণটা দেবেন তখন কাইন্ডলি তাদের চেহারাটা দেখাই কোনো ছবি তুললেন, ছবি তোলাটা খুব ভালো, আপনি উৎসাহ দিতে আছেন মানুষজনদের যে ত্রাণ দিতে আছে, কিন্তু চাই বলে তাদের চেহারাটা দেখাবেন, এটা তাদের আমি মনে করি যে এটা তাদের ব্যক্তির স্বার্থে একটা আঘাত। সুতরাং আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখি, এই তো। এবং এর মধ্যে অনেকেই আরো বলছেন যে অনেক ভিউয়ার্স কমেন্ট করলেও যে যারা হচ্ছে মানে 2020 সালে এই চাল চুরি যারা করছেন তারা হচ্ছে নব্য রাজাকার, মানে এই যে মশা একটা জিনিস যেটা বলবো, এই করোনার কামড় খাইতে আছেন, খুব ভালো কথা। করোনার কামড় খাইতে খাইতে টেনশন করতে করতে ডেঙ্গুর কথা ভুলে যাই না, ডেঙ্গু কিন্তু আমাদেরকে অত্যন্ত ভালোবাসে। সুতরাং ওই জলনাদারি বাসার আশেপাশে পানি টেনে এগুলো বেমালা ক্লিন করে রাখেন, এবং মশারি টানাই ঘুমাই রাতের বেলা, নাহলে কিন্তু তেলচোরা এবং মশা উভয় তোমাকে কামড়াবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কপালে ভুরু নাই। এখানে আরেকটা বিষয় কিটো, জানি না তুমি একমত পোষণ করবা কিনা, সেটা হচ্ছে যারা হচ্ছে এই যে পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু মানে দিন রাত যে পরিমাণ পরিশ্রমটা করে যাচ্ছেন, আমাদের বাসার ময়লাগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার রাখা এবং স্প্রে গুলো করা, মানে আমরা যেভাবে কাজ করছি তারাও কিন্তু এক ধরনের যোদ্ধার মতো কাজগুলো করে আমাদেরকে এই হেল্পটা করে যাচ্ছে। তো কিটো আরেকটা বিষয়, সেটা হচ্ছে তুমি যেরকম কন্টেন্ট ডেভেলপ করছো, তোমার জায়গা থেকে তুমি কাজ করার চেষ্টা করছো, তো তোমার মতো তো আরো অনেকেই আছেন যারা কন্টেন্ট ডেভেলপ করছে, বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করছেন। তো আদতে মানে তোমার কাছে কি মনে হয় যে আসলে তাদের কাজের সাথে তোমার কাজের ইউনিক কোনো জায়গা আছে কিনা, আর তাদেরকে যদি কোনো মেসেজ বা চ্যালেঞ্জ তুমি দিতে চাও যে এই সময় তোমার এই কাজটি, যেমন তুমি কিটো সঙ্গীতের মাধ্যমে কিটো সৈনিকদের উদ্বুদ্ধ করে সবাইকে করোনা মোকাবেলায় উদ্বুদ্ধ করছো, তো এমনি ভাবে অন্যান্য যারা কন্টেন্ট ডেভেলপার রয়েছেন, ক্রিয়েটর যারা রয়েছেন, তাদেরকে যদি তুমি এরকম কোনো মেসেজ দিতে চাও। এখন যেটা হইতেছে কি, আমি সত্যি কথা বলতে যদি ইউটিউবিং জগৎ বলেন কিংবা এই ফেসবুক প্ল্যাটফর্ম বলেন বা অনলাইন ইনফ্লুয়েন্সার যেটাই বলেন কেন, আমি এইখানে একদমই নতুন। আমি মানে আমি নিজেকে এখানে জাহির করার মতো কিছু না যে আমি একদমই তাদের কাছে, হয়তো আমার ফলোয়ার্স বেশি থাকতে পারে কিছু মানুষের কাছে, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে আমি একদমই নতুন। সুতরাং তাদেরকে আমার আসলে চ্যালেঞ্জ দেওয়ার মতো কিছু নাই, কিন্তু হ্যাঁ সাজেশন যেটা বলছেন এবং আমার সাথে তাদের পার্থক্যটা কোথায়, এটা আমি যদি আইডেন্টিফাই করি, আমি মনে করি যে আমি আসলে সব ধরনের মানুষেরকে নিয়ে কাজ করার চেষ্টা করি, যেখানে বয়স্ক মানুষজন হয়তো বা মজা পাবেন, বাচ্চারাও মজা পাবে, এবং আমাদের ইয়ং এজে যারা আছে তাদের ইস্যু গুলাকে অ্যাড্রেস করেও কথা বলার চেষ্টা করি। তো যেটা হইতে আছে যে আমি মনে করি যে আসলে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আমার এখানে একটা কিছুটা হলেও পার্থক্য আছে, যে আমি আসলে আমার এই ভিডিওটা সব ধরনের মানুষজন দেখতে পছন্দ করে এবং সবাই মোটামুটি এন্টারটেইন হয় বা বিনোদিত হয়, যেটাই বলেন। তো দেখা গেছে যে অনেকেই পাঠায় আমাকে, যেমন আমি সেদিন একটা দেখলাম যে একজনে আমাকে মানে একটা ভিডিও পাঠাইছে যে সে আমার একটা কন্টেন্ট, মানে আমি একটা নাচ ওই ইউটিউবে ফেসবুকে দেখছিলাম ক্যাচে বানি, সেটা হয়েছে যে ওই নাচটা দেখিয়া সে হয়েছে ওই তার মাকে দেখাইছে, মানে আমার ওই ভিডিওটা ছিল ক্যামেরাটা এরকম যে ক্যামেরা দিয়ে ভিডিও করতে আছে, যে সে আমার নাচটা প্লে করে বলতেছে আম্মু দেখো এই নাচটা দেখো, সে তার আম্মাকে দিয়েছে, তার আম্মা দেখে ইজ লাইক মানে সে হাসতে হাসতে দেখলাম যে পড়িয়ে যাইতেছে পালে সোফা দিয়ে। এই যে মনে করেন যে ভালো লাগার যে ব্যাপারগুলো আছে, সে আমাকে বলে যে আমার মায় হাসতে হাসতে লাল হয়ে যায়, এই জিনিসটা আমার জন্য একটা খুশি বা হাসি খুশির ব্যাপার। হ্যাঁ, আবার অনেক আন্টিরা আমাকে মেসেজ পাঠাই বলে যে আমার বাবু সারাদিন, আমার মানে মেসেঞ্জারে বহুত মেসেজ পাই যে এই যে আমার গেদু দেখো তোমার দেখা দেখি সারাদিন ও গেদু গান গাইতেছে, ঠিক আছে, গেদু মানে তো বাবু আর কি, যাই হোক। তো এই ধরনের যে মেসেজ গুলো আমি পাই তাদের মাধ্যমে, জিনিসটা একটা আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমি মনে করি। তো এইগুলা পাওয়ার পাশাপাশি মনে করি যে এখন যারা কন্টেন্ট ডেভেলপার আছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে যেহেতু কোভিড-19 এটা একটা সিরিয়াস ইস্যু, মানুষজন অনেক ফ্রাস্ট্রেটেড ভাই,
আমি মনে করি যে মানুষজনকে এই মুহূর্তে ফিজিক্যালি ফাইট করার পাশাপাশি মেন্টালি ফিট রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমার মেইন টার্গেট হচ্ছে ওইটা, মানুষকে সচেতন করব, পাশাপাশি মানুষকে এন্টারটেইন করব। যদি আপনি সচেতন করে কোনো অ্যাওয়ার্ড নাও দিতে পারেন, যাতে তারা অ্যাটলিস্ট 5টা মিনিট হাসে, যাতে তারা ওই ডোজটা পায় দিনের, যে তারা একটা জিনিস দেখে খুব মজা পাইছে, এই হাসিটা হয়তো তার কাছে কন্টেন্টটা ভালো নাও লাগতে পারে, কিন্তু সে যে 5টা মিনিট হাসবে, এই হাসিটা কিন্তু তার জন্য সারাদিনের বোরিংনেসটা কাটতে যাওয়ার জন্য অনেক বড় একটা মেডিসিন আমি মনে করি। সুতরাং অন্যান্য কন্টেন্ট ডেভেলপার যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যদি আপনারা এই ভিডিও দেখে থাকেন, আমি জানি না এখানে আছেন কিনা কেউ, যদি দেখে থাকেন তাইলে আপনারা এটা চেষ্টা করবেন যাতে পাশের মানুষটাকে, এটা শুধুমাত্র কন্টেন্ট ডেভেলপার না, আমি মনে করি যে আপনি যেহেতু বাসায় আছেন, বাসায় বসে আপনার পাশে যদি কোনো ভাই থাকে, কোনো বোন থাকে, আপনি নিজেরাই তো চাইলে অনেক কিছু অনেকভাবে এন্টারটেইন করতে পারেন। ওই যেটা বললাম যে আমাদের এই জীবনটা আমরা কতদিন থাকবো এরকম কোয়ারেন্টিনে আমি জানি না, আমরা জিনিসটা যতটা সচেতন ভাবে মানবো, আমাদের কোয়ারেন্টিন টাইমটা হয়তো আস্তে আস্তে কমে আসবে। কিন্তু যদি আমরা জিনিসটা না মানি, যদি স্যারস্যার এই খালি বাইরে চলে যাই, তাইলে দাদু কোনো কাম হইবে না, কিছুতে কিছু করতে পারবে না, বাসায় আজীবন বই থাকা লাগবে, বই থাকতে থাকতে উমাইনি মুরহানান খুলিয়ে যাবা, একসময় বাস্ট হয়ে যেতে পারো, আমার সময় কিছু করার থাকবে। এটা হচ্ছে অসাধারণ কথা, যে আসলেই মানে ঘরের বৈশা যদি তাদের এই ঘরে বসার যে মেইন উদ্দেশ্যটা এটাই যদি পালন না করে, তাহলে পরে আর এই কোয়ারেন্টাইন কইরাও কি না কইরাও কি, মানে আসলে তো আলটিমেটলি মানে লাভটা হচ্ছে না। তো কিটো আমরা একদম মানে শেষের দিকে চলে আসছি আমাদের এই প্রোগ্রামের। তো শেষ দিকে এসে শেষ করবো আর কি তোমার গানের মাধ্যমে। তুমি তোমার আর একটা কিটো সং এর মাধ্যমে আজকে দর্শকদের কাছ থেকে বিদায় নিবা। তার আগে দর্শকদের উদ্দেশ্যে তোমার সচেতনতামূলক অনেক কথাবার্তা আমরা শুনলাম, তো আপকামিং কোন প্রজেক্ট বা দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসছো কিনা, এবং শেষে কি বলতে চাচ্ছ দর্শকদের? তো যেটা হইতেছে যে আমি বলবো যে সর্বশেষ যেটা কথা সেটা হইতেছে কি, যে আমি আজকে একটা ভিডিও আপলোড করছি, আপনারা চাইলে আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। সেটা হইতেছে যে ইউএনডিপি বাংলাদেশ এবং ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ নামে একটা প্রজেক্ট, যারা যৌথভাবে চেষ্টা করতে এসেছে যে একটা, যেহেতু আমাদের এবছর পয়লা বৈশাখ আমরা করতে পারতেছি না, আমরা বাসা থেকে বের হইতেছি না, কিন্তু তারপর আমরা হয়তো বাসায় বসে কিছু না কিছু করবো। তো সেই জিনিসটাই আপনারা মনে করেন বাসায় বসে দেখার মতো বোরিং না হইয়া নিজেকে কিভাবে এন্টারটেইন করবেন বা বাসার মানুষকে কিভাবে এন্টারটেইন করবেন সেই জিনিসটা ভিডিও করে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপলোড করতে পারেন চাইলে। তো আমি যেটা বলতে চাইতেছি সেটা হইতেছে যে সামনে নতুন বছর আসতেছে, আগামী 14 তারিখ। তো আমার একটা মেসেজ পুরো এই লাইভে আমি যেটা দিছি, যে আমাদের উচিত যে আসলে এই জীবনটা মানাই নেওয়া। এখন অনলাইন ক্লাস হইতেছে, জিনিসগুলো আমাদের কাছে অনেক আনইউজুয়াল, কারণ আমরা হয়তোবা আমাদের এই প্রজন্মটা, এই যে 90 দশকের আমরা যারা আছি, আমরা কিন্তু আসলে সত্যি কথা এই ধরনের মহামারী কিন্তু আমরা এর আগে কোনোদিন দেখিনি। হয়তোবা ছোটবেলায় শুনছি ঘূর্ণিঝড় হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, ওই 2007 সালের সিডর হয়েছে, এটা হয়তোবা একটা সাইডই ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো বাংলাদেশের সব দিকে হয়তোবা এই জিনিসটা পড়ে নাই। ঠিক আছে, তো সবাই হয়তোবা ওই ব্যাপারে জানে না বা ওই ব্যাপার সম্পর্কে ইম্পর্টেন্ট আর কি আইডিয়া নাই। কিন্তু এই যে একটা মানে করোনার মতো একটা মহামারী, যেটা আসলে আমি চোখে দেখতে আসি না, কিন্তু আমি বলতে আছি আমার আশেপাশে শয়তান জিনের মতো ঘুরতে আছে, এটা তো একটা আমার জন্য একটা আতঙ্ক। তো এই আতঙ্কের মানে মধ্যে থাকতেও আমি মনে করি যে আমরা চাইলে বাসায় বসে নিজেদেরকে নানান ভাবে এন্টারটেইন রাখতে পারি, নিজেরা যাতে একটু বাসায় থাকি, নিজেরা বারে বারে নিজেদেরকে পরিষ্কার রাখি, আশপাশটা একটু ক্লিন করি, কারণ ডেঙ্গুর সিজন চলে আসতেছে, আস্তে আস্তে এরকম মশা ফুটুস করে কামড় দিয়ে ফেলাইলে তাইলে মনে করেন যে ডেঙ্গু হয়ে যাবে। মশারির মধ্যে যে আজীবন ঢুকবেন, এরপর করবেন যে থাই মশারির তলেও থাকি, কেমনে কি করবো বলতে পারি না। আর নতুন বছরের নতুন দিনে একটা প্রত্যয় আপনারা রাখতে পারেন, সেটা হইতেছে যে ভাই করোনা যথেষ্ট আকাম করে গেছে, জীবন ডাক্তারে মনে করেন যে মাটিতে আকারে হয়ে দিয়ে গেছে, কিন্তু তার মধ্যে কিছু জিনিস শিখিয়ে দিয়ে গেছে। এই যে খাদ্য জাতিকে যে ক্লিনলিনেস শিখিয়ে দিয়ে গেছে, মনে করেন যে আমার মায়ও পিডিয়ে শিখাইতে পারে না। আগে তো মনে করেন ডেইলি 2 দিন পর পর গোসল করতাম, এখন গোসল করে একদিনে 2 বার। এই যে একটা পরিবর্তন, এই যে মনে করেন হাত একটু পর পর ধোয়া, এই যে বাইরে ধুলাবালি মাস্ক পরিয়া বাইরেতে বলছে মিনি কার্টুন কইতে কইতে মাইডাজ আমরাই গেছে পায়খানার পরে সাবান দিয়ে হাত ধো, সেটা এখন আমরা করতেছি এতদিন পরে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা যে শিখছি, এই জিনিসটি আমরা যাতে ধরে রাখি, এবং ধরে রাখার পরে যাতে জিনিসটা মানে আমরা পরে যাতে আমরা কোনো ধরনের কোনো সমস্যা ফেস না করি। আর পহেলা বৈশাখে আমি বললাম, যেটা পহেলা বৈশাখে একটা গেদু সং আসতে আছে নতুন, যেটা জাতির জন্য একটা সাসপেন্সই থাকবে, আমি শুনাইতে পারবো না। ঠিক আছে, সেটা কি আজকে শুনাইবে না, সেটা শোনার জন্য 14 এপ্রিল পর্যন্ত ওয়েট করতে হইবে। টিল দেন আপনারা আমার পেজে স্টে কানেক্টেড, স্টে টিউন থাকেন, আর ঘরে থাকেন, ঘরে গুনে বাইরে না, ঘরে গুনে বাইরে লিখতে একটা মনে করেন যে এমন ওই যে ক্লাস অফ পিজিএন যে দেবে দাদু ওগুলো ইয়ার ঘরে যেতে পারবা না, রাস্তায় কিন্তু আছে লাড়ি লই খারাই বুঝবা। আচ্ছা, আমরা কিটোর গান শুনে আজকে আমাদের অনুষ্ঠানটি শেষ করব।
তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আর দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য। আর শেষ করছি ওই কিটোর কথার মাধ্যমে যে মানিয়ে নেওয়া, নতুন একটা উদ্ভূত পরিস্থিতি হয়েছে, পরিস্থিতির সাথে আমাদের মানিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে আমরা বিভিন্ন যে আমাদের অভ্যাস, মানে আমাদের সেই অভ্যাসগুলো যাতে একটু পরিবর্তন করে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং ঘরে থাকার অভ্যাসটা যাতে আমরা আর একটু ভালোভাবে পালন করি, এই দিকে সবাই খেয়াল রাখবো। আবার দেখা হবে নতুন পর্বে আগামীতে। আর সেই সাথে ক্যাচ বাংলাদেশের পেজে থাকবেন এবং ক্যাচ টকের সাথে থাকবেন এবং অবশ্যই কিটো ভাইয়ের সাথে থাকবেন। আর কিটো আপনাদেরকে শেষ কিটো সং গিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছে। ধন্যবাদ। ঘরে আসো, ঘরে গনে বাইরে কলম পাড়া দিও না, হোগার উপরে লাদির বাড়ি করবে কিন্তু দৌড়াইয়া খুব পাবা না করে। ভাই ঘরে আছো, ঘরে গনে বাইরে কলম পাড়া দিও না, কলজার মধ্যে কুটকুট হরে তুমি তো ডরাইয়া গেলে কাম হইবে না, হগল ঠিক হইয়া যাইবে দাদু কয়টা দিন গেলে, কিস মারিয়া বইয়া তোর সরব ডালে, মোরা হসমু খেলমু তামু নাচমু এক লগে, ঈদ পূজা বড়দিনের কোরবানির কালে, হগল টেনশন হরিও না রে দাদু, টেনশন হরিও না, ঝামেলা হগল কাটিয়া যাইবে কিছু হইবে না, এত টেনশন হরিও না রে দাদু, টেনশন হরিও না, বিপদ আপদ কাটিয়া যাইবে কিছু হইবে না, বিশাল ওভার কাম হরমুজয়, মোরা হরমুজয় একদিন ওহডি পিন্ধায় হার, মুই বিশ্বাস করি বিশাল ওভার কাম সামনে, আরে মোরা হরমুজয় একদিন। বাংলা ইংলিশ মিলেই গাই ফেলাইছি, এটাই রিমিক্স, এখানেই তো ইউনিকনেস বুঝতে বিষয়টা। খোদা হাফেজ দর্শক বৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় বাইরে না, বেশি উদ্বেগ করিন না, হলে কিন্তু মাইর খেবেন পুলিশের, আমি কিছু করতে পারবো না। ওকে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। আর কিটো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বলতে গেলে দর্শকদের এন্টারটেনমেন্টের জন্য তুমি একটা বলতে গেলে গিফট, তো এই গিফটটা আজকে দর্শকরা পেল। আর সবাই আরেকটা জিনিস সেটা হইতেছে যে ক্যাচ বাংলাদেশকে আমি তো থ্যাঙ্কস দিতে চাই, তারা আমাকে এই সুযোগটা করে দিচ্ছে আমার অডিয়েন্সদের সাথে কথা বলার মতো, তাদের কাছে আমি কিছু জিনিস বলতে পারছি। থ্যাংক ইউ সো মাচ জিসান ভাই এন্ড ব্যাক প্যানেলে যারা আছেন সাদিক ভাই এবং ক্যাচ বাংলাদেশের পুরো সদস্যকে, আই এম রিয়েলি অনার্ড। আমি কখনো চিন্তা করিনি যে আমাকে হয়তো এই সুযোগটা দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। দর্শক, এই সাথে সাথে আমরা শেষ করছি আজকের ক্যাচ টক। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে, আবার আপনাদেরকে কোনো এন্টারটেনমেন্ট এবং করোনা সংক্রান্ত সচেতনতা নিয়ে আবার হাজির হবো। আমি রাখি, ধন্যবাদ।